পুরো আমেরিকা জুড়েই এখন হ্যালোউইন ইভ চলতেছে। তার মানে সবাই হ্যালোউইনের জন্য খুবই প্রচুর পার্টি মুডে আছে। সো আমি আমার বন্ধু বান্ধব কাউকে পাই নাই, বাট স্টিল আই জাস্ট ভিজিটেড এ বার অ্যান্ড এখন আমার এই ভিডিওটা বানানো উচিত না, কারণ আমি কমপ্লিটলি সোবার না। বাট তারপর আমি এখন চেষ্টা করব বাকি প্রশ্নগুলো উত্তর দেওয়ার, কারণ এটা আমি কথা দিয়েছিলাম এবং এখন যদি আমি না করি তাহলে এটা সহজে হবে না। সো এরপরের প্রশ্ন ছিল যে কেউ একজন বলেছেন যে আমার মতো প্রচুর লিখতে ইচ্ছা করে উনার, কিন্তু লিখতে গেলে বিরক্ত লাগে, কারণ গল্পের মাঝখানে মনে হয় যে এসব বালছার কেন লিখতেছেন উনি। সো তখন উনি লেখা ছেড়ে দেন এবং অনেকদিন পর লেখালেখির কাছাকাছি যাওয়ার কোনো উৎসাহ পান না। এর সমাধান তিনি জানতে চেয়েছেন। তো আমার মনে হয় যে এটা আসলে খুবই সাধারণ একটা প্রবলেম। যারা খুবই হার্ট থ্রবিং রাইটার, যারা প্রচুর ভালো ভালো বই লিখছেন অলরেডি, তারাও এই জিনিসটা ফিল করেন, ট্রাস্ট মি। কারণ আপনি যাই লিখবেন তাই যে খুব রত্ন হয়ে যাবে তা না, এবং সম্ভাবনা আছে যে প্রথম প্রথম 10টা গল্প আপনি যা লিখবেন তা আপনার কাছে খুব বুলশিট লাগবে। বাট আপনি এটা মনে রাখার চেষ্টা করবেন যে 11 নম্বর গল্পটাতে আপনি নিজের পটেনশিয়ালটা ফিরে পাবেন। সো আপনি লিখতে থাকেন, এবং এখানে একটা মাত্র কাজই মানুষকে আলাদা করে, একটা মাত্র কাজই মানুষকে অন্যদের থেকে পুরোপুরি অন্য লেভেলে নিয়ে যায়। সেটা হচ্ছে যে কে লেগেছিল আর কে লেগেছিল না। সো প্রত্যেকটা রাইটারকে এটা ফেস করতে হচ্ছে, আপনি মনে রাখবেন। যারা ওভারকাম করতে পারছে তারা গ্রেট রাইটার হয়ে গেছে, যারা পারে নাই তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সো আপনার হাতে এখনো সঠিক চয়েসটা আছে এবং আপনি এখনো সঠিক রাস্তাতে আছেন। জাস্ট আপনাকে পিক করতে হবে যে এক্স্যাক্টলি কোন রাস্তা আপনি চাইতে চান। সো লিখতে থাকেন যদি আপনার মনে হবে যে আপনি খুব ভালো কিছু লিখতে পারতেছেন না। সেকেন্ডলি, আমরা পরের প্রশ্নে যাচ্ছি, যেখানে আরেকজন বলেছেন যে আপনি আমার কোনো বই পড়েন নাই, কিন্তু কোনো একটা বই সাজেস্ট করলে কোনটা করবেন। যদি এই প্রশ্নটা আপনি করেন আমাকে, তাহলে আমি বলবো যে আপনি ট্রাই করতে পারেন জাদুঘর পাতা আছে এখানে বইটা। কারণ যখন আমি এই বইটা লিখি তখন আমি কমপ্লিটলি আউট অফ মাই মাইন্ড, তখন আমি ডায়াগনোসড বাই সিজোফ্রেনিয়া আর হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার অ্যান্ড এভরিথিং। সো সব কিছু মিলায় আমার আসলে বইটা লেখার কথা ছিল না। আমি তখন ভয়ানক সুইসাইডে ছিলাম, একটা লাইনও লিখতে পারতেছিলাম না। 9 মাস আমি একটা লাইনও লিখি নাই। তারপর আমি ওই বইটা লিখি, অ্যান্ড আমি যখন এখন এই বইটা আবার পড়ি, বারবার পড়ি, তখন আমার মনে হয় যে এই বইটা অন্য কেউ লিখছে। কারণ ওই ধরনের বাজে সিচুয়েশনে যাওয়াটা আমার জন্য এখন ইভেন ইম্পসিবল। আমার জন্য ওই ধরনের গ্রেট বই লেখাটা অনেক ইম্পসিবল। সো আমি মনে করি যে কেউ যদি আমার বই পড়তে চান, জাদুঘর পাতা আছে এখানে বইটা পড়বেন। অনেকে এই বইটাকে খুব পছন্দের কাতারে রাখেন না, কারণ তারা আসলে মনে করেন যে ওকে আর 10জন রাইটারের মতো একজন লিখছে, বাট নাও দ্যাট ওয়াজ এ মিরাকল বুক। ওই বইটা লেখা আমার মনে হয় না যে আমার যে কন্ডিশন ছিল মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড সব কিছু মিলাই, আমার যদি যে কোনো ডক্টরকে জিজ্ঞাসা করেন, আমার পক্ষে ওই ধরনের একটা বই লেখা সম্ভব ছিল না। আই ডোন্ট নো হাউ আই পুলড ইট অফ। সো আমার মনে হয় যে এই বইটা সবার পড়া দরকার। সো আমি এটা নিজে যখন পড়ি তখন নিজে টুইস্ট খাই, কারণ আমি নিজে মনে করতে পারি না যে এই ধরনের টুইস্ট আছে। আমি নিজে মনে করতে পারি না যে এই ধরনের ইন্টারপ্রিটেশন থাকতে পারে, কারণ আমি একবার বইটা পড়ছি, পরে সেকেন্ড টাইম যখন পড়তে গেছিলাম আমি বুঝতে পারছি যে আমি আসলে প্রথমবার পড়ে ভাবছিলাম কি যে আমি সব বুঝছি। সেকেন্ড টাইম পড়ার সময় বুঝতে পারছি আমি সব বুঝি নাই। অ্যান্ড মোস্ট অফ দ্য রিডার্স প্রথমবার পড়ে ভাবছেন সব বুঝছেন, তাতে তারা 4.5 স্টার 5 স্টার দিচ্ছেন, বাট আপনারা সব বুঝেন নাই। সেকেন্ড টাইম পড়লে বুঝতে পারবেন যে আপনারা অনেক কিছু মিস করছেন। বাট যাই হোক, এরপরে 2টা প্রশ্ন দেখা যাচ্ছে যেগুলো উত্তর আমি অলরেডি পোস্টে দিয়ে ফেলছি। তারপর আরেকজন বলছেন যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে তিনি ফরেন অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করছেন, রেজাল্ট মোটামুটি, ইউএসএতে এই সাবজেক্টে অ্যাডমিশনে স্কলারশিপ পাওয়াটা কতটা কঠিন, প্রফেসর ম্যানেজ করতে হবে কিনা তাও জিজ্ঞাসা করেছেন। আর জিজ্ঞাসা করেছেন যে ওইখানে সেটেল করতে অপরচুনিটি কিরকম হবে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমার কোনো আইডিয়া নাই পাবলিক মানে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে পড়লে আপনি কিরকম সুযোগ পাবেন, কারণ আমার সাবজেক্ট ওটা ছিল না ফার্স্ট অফ অল। সো আপনার ডিপার্টমেন্টের সিনিয়রদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। সেকেন্ডলি, যে কোনো সাবজেক্ট থেকে ইউএসএতে পড়ার সুযোগ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনি ঠিক মতন আপনার প্রোফাইলগুলোকে সাজান এবং ঠিক মতন আপনার স্টেটমেন্ট অফ পারপাস লেখেন, হোপফুলি আপনি এখানে আসার সুযোগ পাবেন। এবং থার্ডলি, আপনি জিজ্ঞাসা করছেন যে অ্যাডমিশনের জন্য আপনার ফান্ডিং কে দেবে, বাট ফান্ডিংয়ের ব্যাপারটা আসলে ইউনিভার্সিটি ভ্যারি করে। যেমন আমার ইউনিভার্সিটিতে আমাকে সেন্ট্রালি ফান্ডিং দেওয়া হয়েছে, মানে আমি অ্যাপ্লাই করছি, ওরা মার্চের 15 তারিখে আমাকে বলছে যে তুমি আমাদের সাথে পড়তে আসো, তোমাকে আমরা চাই, এবং মার্চের 16 তারিখে আমাকে তারা নিজে থেকে টাকা পয়সা অফার করছে। বাট সব জায়গাতে কেস এরকম না। যেমন আমাকে আরেকটা পিএইচডি অফার করছিল ইউনিভার্সিটি অফ টেক্সাস স্যান অ্যান্টোনিও, এবং সেখানে নিয়ম হচ্ছে যে তারা অ্যাডমিশন করবে কমিটি থেকে, কিন্তু আপনাকে ফান্ডিং ম্যানেজ করতে হবে প্রফেসরের থ্রুতে। সো তারা আমাকে অ্যাডমিশন দেওয়ার পরে বলছে ফান্ডিংয়ের জন্য তোমরা লিঙ্কডিনে যোগাযোগ করো। লিঙ্কডিনে একটা সিক্রেট গ্রুপ আছে ওদের, যেখানে প্রফেসরদের সাথে থ্রুতে আমাকে ফান্ডিংটা নিতে হবে, হয়তো তারা ইন্টারভিউ চাইবে আর সামথিং। বাট পয়েন্ট হচ্ছে যে ভার্সিটি এটা ভ্যারি করে। সো আমি বলতে পারবো না যে আপনি ফান্ডিং পাইলেও কিভাবে পাবেন বা এই সাবজেক্টে পাবেন কিনা, বাট পাওয়ার চান্স হয়তো আছে, কারণ সব সাবজেক্টের জন্য পড়াশোনার সুযোগ উন্মুক্ত। এবং ফিফথ যে মানে পয়েন্টটা এখানে বাকি থাকছে, আপনি এখানে সেটেল হতে পারবেন কিনা। আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা কাইন্ড অফ অযৌক্তিক, কারণ আমি আসলে
দুনিয়াটাকে এভাবে দেখি না। আমি দেখি যে আপনি এখন চেষ্টা করতেছেন একটা ডিগ্রি নেওয়ার, ফাইন, গো ফর ইট বাই অল মিনস, বাট আপনি এরকম চিন্তা করতে পারবেন না যে আমি এখানে আমেরিকা থাকতে আসতেছে দেখে আমি ডিগ্রিটা নিচ্ছি। এটা কমপ্লিটলি এটা ভুল চিন্তা। এটা অনেকে করেন, আমেরিকা সেটেল হওয়ার জন্য তারা ডিগ্রি নিতে আসতেছে। ওয়াই ম্যান? আপনি ডিগ্রি নিতে আসতে ডিগ্রি নেন, তারপর জব করার সুযোগ পাইলে করবেন, না পাইলে করবেন না। এত এত এটাকে এত মানে মাস্ট ডু টাইপের কিছুর মধ্যে রাখার কোনো দরকার নাই। যদিও বাংলাদেশের এটা রাখে, থার্ড ওয়ার্ল্ড অনেকে চেষ্টা করে আমেরিকায় জীবন যেমন করার জন্য। আমেরিকায় থাকতে হবে না আপনার, যদি না আপনি সেটা ফিল করেন আপনার ডিগ্রি শেষ হওয়ার পরে। সো ডিগ্রি শেষ হোক, তারপর আপনি ফিল করলে যদি অপরচুনিটি না থাকে, গো ব্যাক টু হোম। কিন্তু এটা নিয়ে এত প্যারানোর কিছু নাই যে আপনাকে আমেরিকায় থাকতেই হবে, আপনাকে আমেরিকায় পড়তে আসছেন কারণ আপনি এখানে থাকতে চান। দ্যাটস জাস্ট কাইন্ড অফ বুলশিট ব্রো। এটা রাইট রিজন না। জীবন আপনি যদি একটা ডিসিশন নেন, সেটা প্লিজ রাইট রিজনের জন্য নেন, রং রিজনের জন্য নেবেন না। আমেরিকা থাকার জন্য পড়তে আসবেন, সেটা কাইন্ড অফ রং রিজন। অনেকে যদিও করেন, বাট আই হাইলি ডিসকারেজ দিস থিং। তারপরে প্রশ্ন আমি চলে যাচ্ছে, যেখানে একজন বলেছেন যে আপনার মতো হতে চাই, ওই রকম পরিশ্রম করতে চাই, নিজের একটা পথ তৈরি করতে চাই, এভাবে ইন্সপায়ার করে যান। ধন্যবাদ। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই, বাট থ্যাংক ইউ। আর আমি আসলে জানি না যে আমি কতটুকু কি করতেছি, বাট অ্যাটলিস্ট আমি বলতে পারি যে আমি একজন সার্ভাইভার। সো আমার পয়লা মানে যে কোনো শুভাকাঙ্ক্ষী হিসাবে আমার প্রথম সাজেশন হচ্ছে যে কিপ সার্ভাইভিং। আপনাকে এটাই জীবনের বিভিন্ন জায়গাতে নিয়ে যাবে, যেটা আমাকে নিয়ে গেছে আর কি। তারপর আরেকজন বলছেন যে আপনি আমার ভার্সিটির একজন জুনিয়র, অনেকদিন ধরে আমাকে ফলো করতেছেন, একটা বিপদে পড়ে আমাকে মেসেজ করতেছেন। আপনার একজন ক্লোজ ফ্রেন্ড 6 মাস আগে একটা ব্রেকআপের মধ্যে পড়েছেন, কিন্তু সেম ডিপার্টমেন্টে হওয়ার কারণে মুভ অন করতে পারতেছেন না। বুঝিয়ে লাভ হচ্ছে না, পরামর্শ দিতে চাইছেন, মানে পরামর্শ চাচ্ছেন আমার কাছ থেকে, আর বুঝতে পারতেছেন না যে কি করা উচিত, কিভাবে ওকে বের করে আনবেন। আমার এখানে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে যে টাইম হিলস এভরিথিং। সেটা সবসময় সত্য না, বাই দ্য ওয়ে, কারণ টাইম আমাকে হিল করতে পারে নাই। আমি যেরকম ছিলাম আগে এখনো সেরকম আছি, বাট স্টিল টাইম অনেক কিছু সহজ করে দেয়, সেটা সত্য। সুতরাং উন্নত যারা থাকবে সেটা হচ্ছে সময়। সেকেন্ডলি ইনফ্লুয়েন্স যেগুলো আছে, যেগুলো তাকে আরো খারাপ দিকে ঠেলে দিবে, যেমন সেম ডিপার্টমেন্ট হওয়ার কারণে রেগুলার ফেস করতেছে তার পার্টনারকে, যেটা আমি বুঝতেছি যে খুব খারাপ জিনিস। বাট এখানে আপনাকে কেউ হেল্প করবে না, দুনিয়া খুবই নিষ্ঠুর, এবং আপনাকে নিজেকে নিজে হেল্প করতে হবে। এবং আপনাকে বুঝতে হবে যে আপনার সামনে যখন আপনার পার্টনার আছে, তখন সেখান থেকে মুভ অন করাটা রিয়েল মুভ অন। আপনি সব জায়গা থেকে ব্লক করে দিলেন, যেটা বেশিরভাগ সাইকিয়াট্রিস্ট বলে, ঠিক আছে, যেটা বলে কারণ এটা কাইন্ড অফ ইজিয়ার এবং বেশিরভাগ করতে পারবে তাই। বাট স্টিল বেশিরভাগ সাইকিয়াট্রিস্ট বলে যে আপনি আপনার পার্টনারকে সব জায়গা থেকে ব্লক করে দেন, লাইফ থেকে সরাই দেন, তারপরে মুভ অন করেন। দ্যাটস কাইন্ড অফ বুলশিট, বিকজ এটা আপনার সম্পর্কে বলে যে আপনি এখন উইক হওয়াটা খুব একটা সমস্যা না, বাট যখন আপনার সামনে আপনার পার্টনার ঘোরাফেরা করতেছে এবং সেখান থেকে আপনি মুভ অন করতে পারতেছেন, সেটা অনেক বেটার। বাট আপনি যেহেতু তার ফ্রেন্ড, সে নিজে না, সুতরাং আপনি এই জিনিসটা তাকে বলে কোনো লাভ হবে না। আগে ওকে ফিল করতে দেন যে তাকে এটা করতে হবে, তার আগ পর্যন্ত সে অনেকটুকু তলায় যাবে। এখানে একটা কথা বলা হয় যে রক বটম হিট করা, তো তাকে রক বটম হিট করতে দেন, একদম তলায়, চূড়ান্ত তলায় যেতে দেন। মদ খেয়ে মাতাল হয়ে সুইসাইড অ্যাটেম্প করে একদম ছারখার হয়ে গেছে, একদম চূড়ান্ত বাজে অবস্থায় যেতে দেন তাকে। দেন হি উইল রিকভার, অথবা শি উইল রিকভার অন হিজ অর হার ওন। ঠিক আছে, এখানে আপনার কিছু করার নাই। মিনভাইল আপনার একমাত্র কাজ হচ্ছে যে তাকে যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে সাপোর্ট দেওয়া এজ এ ফ্রেন্ড। এটা করতে থাকেন, এর বাইরে আপনার কিছু করার নাই, তাকে মুভ অন করার দায়িত্ব আপনার না। সো তারপরের প্রশ্ন আমি চলে যাচ্ছি, যেখানে তিনি বলেছেন সমাজের একটা বিরাট অংশের বিরুদ্ধে আমার অবস্থান নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এই অবস্থান আমার নিজের এবং আমার পরিবারের জন্য হুমকি হইতে পারে কিনা, এটসেট্রা। বাট দ্য থিং ইজ, যদি আপনি মনে করেন যে আপনি একটা বিগার কজের জন্য ফাইট করতেছেন, তখন আপনি এত হিসাব করলে চলবে না। বেশিরভাগ মানুষ হচ্ছে এরকম বোকাচোদা, তারা হিসাব করতে শুরু করে যে ওকে, আমি যদি এটা করা শুরু করি আমার চাকরি কি হবে, আমি যদি এটা করা শুরু করি আমার ফ্যামিলির কি হবে, আমার গার্লফ্রেন্ডের কি হবে, আমার বাপ মায়ের কি হবে। বাট নো, আপনি যদি এটা ভালো কিছু করতে চান, আপনাকে সবকিছু বাদ দিয়ে, সবকিছু পিছুটান সরায় রেখে কাজটা করতে হবে। তারপরে আপনার চাকরির যাই হোক, ফ্যামিলির যাই হোক, হোয়াট এভার হ্যাপেন্স, আপনাকে এটা পিছনে লাগতে হবে। এটা এরকম টাইপের ইজি কোনো জায়গা না যেখানে আপনি এসে বলবেন কি যে আমি আজকে ফাইজলামি করতে আসছি, আমি নিজেকে সেফ রেখে সবকিছু করবো। নিজেকে সেফ রাখা যাবে না ফার্স্ট অফ অল, এবং নিজের ক্লোজড ওয়ান, ডিয়ার ওয়ান, ক্যারিয়ার, এভরিথিংকে আনসেফ রেখে আপনি একটা গ্রেট কজকে সফল করতে পারবেন। এরপরে পোস্ট হচ্ছে যে কেউ একজন বলেছেন যে আমার পোস্ট পড়তে ওনার ভালো লাগে, লেখালেখিও। উনি জানেন আমি মানুষ হিসেবে কেমন, খুব অবভিয়াস। আপনাকে মানুষ হিসেবে কেমন আমি সেটা জানার জন্য 30 ঘন্টা বা তারও বেশি আমার সাথে থাকতে হবে, মিশতে হবে। তারপরে বলেছেন যে সবার ভিতরে অন্ধকার থাকে, কেন লিখছেন আমাকে জানেন না, এদেশের সব মানুষের মাঝে অন্ধকার। অবভিয়াসলি আপনার ট্রাস্ট ইস্যু আছে, আমি বুঝতে পারতেছি। সবার ভিতরে অভিনয় দেখে দেখে ক্লান্ত তিনি,
অসফল এবং ব্যর্থ মানুষদের তালিকা করলে আপনি তাদের 10-এর মধ্যে থাকবেন। আপনি আগেও লিখতেন কবিতা এবং ছোট গল্প, তবে এদেশে যোগ্যতা লড়াই হয় না, লড়াই হয় লিঙ্কের হোল্ডের, যেটা আপনার মতামত এবং যা আপনার নেই বলে আপনি হতাশা প্রকাশ করেছেন। এখন নিজেকে বামন মনে হচ্ছে, আকাশ অনেক দূরের, একটা সময় হয়তো ব্যর্থতা নিয়ে আপনি মারা যাবেন, কিন্তু এই ব্যর্থতাটুকু আমাকে জানাতে চেয়েছেন, তাই আপনাকে লিখেছেন এবং ভালো থাকার কথা জানিয়েছেন। কিন্তু আমি এখানে একটা পয়েন্ট বলি, এই পৃথিবীতে অ্যাটলিস্ট বাংলাদেশে যে কয়জন মানুষ কোনো ধরনের লিঙ্ক, কোনো ধরনের কানেকশন, কোনো ধরনের মানে বন্ডিং ছাড়া যদি তার ক্যারিয়ারে বা তার জায়গাটা সে নিজে বানিয়ে নিতে পারে, তাদের মধ্যে আমি একজন। ট্রাস্ট মি, আমার ফ্যামিলির 14 গোষ্ঠীর মধ্যে কেউ রাইটিংয়ের মধ্যে ছিল না। আমি যারা রাইটিংয়ের মধ্যে ছিল তাদের সাথে চ্যাট করতাম না, কথা বলতে যেতাম না, ডিনারে যাইতাম না, আড্ডা দিতে যাইতাম না, যেটা অনেকে এখন করে। আমাকে লিটারালি কেউ চিনতো না, কারোর সাথে আমার কোনো পার্সোনাল বন্ডিং ছিল না। আমি শুধুমাত্র এই জায়গাতে আসছি কারণ আমি 3.5 বছর প্রতিদিন 12 ঘন্টা করে লিখছি। এটা খুব ইজি শুনতে। আমি জানতাম যে আমার কোনো লিঙ্ক নাই, কানেকশন নাই, সো সেটাকে আমি কম্পেনসেট করছি কি দিয়ে? পরিশ্রম দিয়ে। এটা কখনো ইম্পসিবল না। আপনি যদি প্রতিদিন 12 ঘন্টা একটা কাজ করতে পারেন 3 বছর ধরে, যেটাই করেন না কেন, আমি সাক্ষী আপনি সেটাতে সাকসেস পাবেন। এখন আপনাকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন যে আপনি 12 ঘন্টা ধরে প্রতিদিন 3 বছরে এই কাজটা করতে পারবেন কিনা। হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লেখালেখিতে সাকসেসফুল হতে চাইলে 12 ঘন্টা করে প্রতিদিন লেখেন 3 বছর ধরে। আপনি প্রোগ্রামিং সাকসেসফুল হতে চাইলে 12 ঘন্টা করে কোডিং করেন 3 বছর ধরে। তারপর যদি না হয় আমাকে বলবেন যে লিঙ্কের জন্য হচ্ছে না। লিঙ্ক এখানে ফ্যাক্টর না। লিঙ্কের জন্য অনেকে বাড়তি সুবিধা পায়, বাট তারা আমাদের হিসাবের বাইরে, তারা আমাদের চ্যাপ্টার না। আমরা যারা সাধারণ লোক, আমাদের যাদের লিঙ্ক নাই, তাদেরকে পরিশ্রম করতে হবে। আপনি সেই পরিশ্রম করতে রাজি কিনা? করতে পারলে দুনিয়া আপনার পায়ের তলা চলে আসবে, কোনো ডাউট নাই এই ব্যাপারে। ট্রাস্ট মি অন দিস। এরপরে একজন বলেছেন যে মানুষের শুধুমাত্র মানুষ জীবন সর্বস্ব না, মানুষের স্পিরিচুয়াল চাহিদা আছে, কিন্তু ধর্ম ঈশ্বর সম্পর্কে নিজের ভাবনা তো দূরের কথা, প্রচলিত ধর্মের যে ভূতের রূপ তাকেই তারা মান্য করে এবং তাদের জ্ঞানের বাহিরে সবকিছুকে খারিজ করে দেয়। আর অন্য কোনো কিছু বলার বা মানার চেষ্টা করার আগে নিজেকে মনে করিয়ে দেওয়া লাগে যে তুমি রাবণ নও, তোমার একটাই মাথা। মানে আই নো হোয়াট ইউ টকিং অ্যাবাউট। আস্তিক ও নাস্তিক উভয় শ্রেণীর মোল্লা এই সোহাগের শাসনে কেবল তাদের নিজস্ব মতাদর্শ প্রিচ করতে চায়, কথা শোনার সময় নাই তাদের। মুসলিম যদি অন্য কমিউনিটি হয় তার পক্ষে অবস্থান নিলে নিজের কমিউনিটি থেকে থ্রেট, হেট আসে। এই ধার্মিকতা বর্জিত সাম্প্রদায়িক সমাজের ক্লান্ত। অবভিয়াসলি মানে আমার যেটা মূল পয়েন্ট, মানুষ যখন আমাকে বলতো যে আপনি যে সোশ্যাল মুভমেন্ট করতে যাচ্ছেন সেটা কেন সাকসেসফুল হবে, আমার উত্তর অনেক জায়গাতে এরকম ছিল যে কারণ আমি মানুষের স্পিরিচুয়াল নিডটাকে উড়াই দিই না। যেমন নাস্তিক কমিউনিটি যেটা বলে, নাস্তিক কমিউনিটি বলে কি যে ওকে গড নাই, এভরিথিং নাই, সো ফাক ইট অফ। বাট আমার পয়েন্ট হচ্ছে যে আমি জানি যে মানুষের জিনের মধ্যে, আমাদের জিনের মধ্যে যে জিনিসটা আছে গত বিলিয়ন বছর ধরে, সেটা হচ্ছে যে আমরা একটা স্পিরিচুয়ালিটির খোঁজে থাকি, সেটা ছাড়া আমরা কমপ্লিট না। সুতরাং আপনি তাদের কাছ থেকে স্পিরিচুয়ালিটি সরা নিতে পারবেন। একটা নাস্তিক এসে যদি বলে যে আজকে থেকে ধর্ম পালন করবেন না, এটা বাকিদের কাছে কোনো মেক সেন্স করবে না। কারণ নাস্তিকের কথা বলতে পারতেছে, কারণ নাস্তিক তার স্পিরিচুয়ালিটি খুঁজে পাইছে। সে যে গডকে ডিনাই করতে পারছে সেটা তার নিজস্ব, তাদের একেবারে নিজস্ব স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার, সেটা তারা করেছে। যারা করে নাই সেটা, যারা সাধারণ মানুষ, যারা এখন পর্যন্ত কোনো চিন্তাই করেনি স্পিরিচুয়ালিটি নিয়ে, তারা শুধুমাত্র প্রচলিত বাপ মায়ের ধর্মের মধ্যে পড়ে আছে, তাদের কাছে এই ধরনের কথা বলে লাভ নাই। তাদেরকে তাদের স্পিরিচুয়ালিটির জায়গাটা দিতে হবে এবং সেটা আমি দেওয়ার চেষ্টা করে যাই সবসময়। কারণ স্পিরিচুয়ালিটি মানে এটা না যে আপনি সারাদিন সেজদা করবেন, ইসলাম পালন করবেন, হিন্দু ধর্ম পালন করবেন। এনিথিং ক্যান বি স্পিরিচুয়ালিটি। সেই জিনিসটা যাতে আপনি খুঁজে পান, সেটা থেকে আমি কখনো মানুষকে ডিনাই করি না। যে কারণে আমাদের সোশ্যাল যে মুভমেন্টগুলো সেগুলো সফল হওয়ার চান্স আছে, কারণ আমি মনে করি যে এই স্পিরিচুয়ালিটি নিয়েই আমাদের শাস্তি দিতে হবে। সো এটা একটা গেল। এরপরে আমরা চলে যাবো এর পরের প্রশ্নের মধ্যে, যেখানে একজন বলেছেন যে সালাম জানিয়েছেন, আদাব প্রণাম, সালাম আদাব প্রণাম জানানোর জন্য কিছু বলেন নাই, তবে আশা করেছেন যে আমি ভালো আছি এবং সেও ভালো আছেন। ভালো মন্দ জিজ্ঞাসা করে ফেলার পরে মেন পয়েন্ট এসছেন যে তার 6,000 টাকাতে সাহায্য করতে পারলে সে খুশি হতো। টাকাটা যদি দিত তাহলে আমি 6 মাসের মধ্যে ফেরত দেওয়ার। ওয়েল, আন্ডারস্ট্যান্ড যে ইউ নিড মানি কারেন্টলি, বাট এই মুহূর্তে আমি আচ্ছা দাঁড়া, এই মেসেজটা শেষ পর্যন্ত পড়ে যাই। ফোন নাম্বার, বিকাশ, এভরিথিং আছে এবং পুরো নামও দেওয়া হয়েছে। তবে প্রবলেম হচ্ছে যে এই মুহূর্তে আমি আপনাকে মানিতে কোনো হেল্প করতে পারবো না। তার দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশের সাথে আমার কোনো ফিনান্সিয়াল রিলেশনশিপই নাই, ফার্স্ট অফ অল। কারণ আমি এখনো জানি না যে কিভাবে দেশে টাকা পাঠাতে হয়, দেশ থেকে টাকা আনা তো ইম্পসিবল, বাট এগুলো আমি কাজ করতেছি। সেকেন্ডলি, এই মুহূর্তে আমি হচ্ছে একেবারে কমপ্লিটলি সার্ভাইভিং মুডে আছি। এখন আমার কাছে আসলে কোনো রকম টাকা পয়সা স্পেয়ার করার মতন অবস্থা নাই। কাইন্ড অফ আমি ইনডেটেড টু সাম পিপল। সো যদি আমি চাইতাম আপনাকে হেল্প করতে পারতাম না, খুবই এক্সট্রিমলি সরি। এর পরের প্রশ্ন চলে যাচ্ছে, যেখানে একজন বলেছেন যে ইউ হ্যাভ এ গুড হার্ট অ্যান্ড টেক লাভ। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ
এই ধরনের দুই একটা সাধারণ কথাবার্তা আমার কপালে খুব কম জুটে, কারণ আমি বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষজন আমার কাছে খুবই ভয়ানক প্রশ্ন নিয়ে আসতেছে, অথবা মানুষজন আমার মুন্ডু ফেলে দিতে যাচ্ছে। মানে বোথ ওয়াইজ আমার কাছে জিনিসগুলো খুবই প্যারার, বাট থ্যাংক ইউ কিছু নর্মাল টকের জন্য। এর পরের প্রশ্নে যদি আমরা চলে আসি, তাহলে একজন বলেছেন যে কিপ আপ দ্য গুড ওয়ার্কস, দেয়ার আরন্ট মেনি পিপল হু হ্যাভ দ্যাট দ্য কারেজ টু স্পিক এগেনস্ট রিলিজিয়ন। ওকে, বাট দ্য থিং ইজ থ্যাংক ইউ ভেরি মাচ কারণ মেসেজটা করার জন্য। বাট আমার পয়েন্ট কিন্তু এটা না যে আমি রিলিজিয়নের বিরুদ্ধে কথা বলতে চাই, বাট আপনি রিলিজিয়নকে ব্যবহার করে যখন মানুষের জীবনকে মানে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করবেন, মানুষের সাধারণ শান্তি নষ্ট করার চেষ্টা করবেন, তখন আমি অবভিয়াসলি তার এগেন্সে দাঁড়াবো, এবং সে কারণে আমি তার এগেন্সে দাঁড়াই। এর বেশি কিছু না, এর কম কিছুও না। এরপরে প্রশ্ন আমি চলে যাওয়ার চেষ্টা করবো এখন, যেখানে উনি বলেছেন যে এইটার আসলে আমি উত্তর দিয়ে দিয়েছি অলরেডি, তার আগের প্রশ্নের উত্তরও দিয়েছি, তার আগেরটার উত্তর দিয়েছি। তারপর একজন বলেছেন যে শেষ পোস্টে বলেছেন ভুল আপনিও করেন, পাপও করেন, পাপের ডেফিনেশন কি আপনার কাছে, এবং হোয়াই উড কল ইউরসেলফ আ সিনার। আমার কাছে পাপের ডেফিনেশন খুবই সিম্পল। আমার কারণে কারো লাইফে যদি স্ট্রেস আসে, আমার কারণে যদি কারো লাইফে প্যারা আসে, সেটা আমার কাছে আমার জন্য পাপ, আমি সেটার জন্য নিজেকে খুবই গিল্টি ফিল করি এবং আমি নিজেকে সেটার জন্য রেসপন্সিবল হিসেবে হোল্ড করি। সেকেন্ডলি, যদি এমন কিছু হয় যে যেখানে আমি কারোর জন্য কিছু করতে পারতাম কিন্তু পারি নাই, সেটা আমার জন্য গিল্ট ইন্ডিউস করে। যেমন একটু আগে একজনকে মানা করে দিলাম যে ব্রো আমি আপনাকে 6,000 টাকা দিতে পারতেছি না, সেরকম টাইপের আর কি। সো ব্যাপার হচ্ছে যে এই ধরনের প্রত্যেকটা কাজই আমাকে কাইন্ড অফ পাপি ফিল করার যে ব্যাপারটা আছে ধার্মিকদের মধ্যে, সেটা আমাকে ফিল করায়। তো এটা একটা ব্যাপার যে কারণে আমি হয়তো বলছি যে আমি পাপ থেকে মুক্ত না, কারণ আমি মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করছি, আমি মানুষের কষ্টের কারণ হয়েছি, এমন না যে কখনো হয় নাই। মোস্ট অফ দ্য কেসেস সেখানে হয়তো পুরোপুরি আমার কোনো গিল্ট ছিল, মানে গিল্ট ফিল করার কিছু নাই, কারণ যখন আমি ফ্রেন্ডের সাথে শেয়ার করছি, যখন আমি প্রফেশনাল কারোর সাথে শেয়ার করছি, তারা বলছে যে এখানে তোমার কিছু করার নাই, কারণ তুমি তোমার টার্মস অ্যান্ড মানে স্টেটমেন্ট সব ক্লিয়ারলি দিয়ে রাখছিলা। তারপরে যদি মানুষ তোমার থেকে বেশি এক্সপেক্ট করে হার্ট হয়, সেটা আসলে তোমার ফল্ট না। বাট স্টিল আমি প্রত্যেকটা ইনসিডেন্স যেখানে মানুষ আমার জন্য হার্ট হয়েছে, সেগুলোর জন্য আমি নিজেকে গিল্টি ফিল করি, আমি মনে করি যে আমি পাপ করছি। অ্যান্ড আমি চেষ্টা করি যে আমার জন্য যাতে কেউ হার্ট ফিল না করে, যে কারণে আমি অনেকের সাথে ইনভলভ হই না। স্পেশালি যেটা বলতে চাচ্ছি, যখন কেউ রোমান্টিকলি আমাকে ইনভলভ করার চেষ্টা করে, আমি চেষ্টা করি তাদের থেকে দূরে থাকতে, কারণ আমি কাইন্ড অফ সার্টেনলি জানি যে এখান থেকে একজন মাত্র মানুষ হার্ট হবে, সেটা হচ্ছে যে আমাকে এখন অফার করতেছে রোমান্টিকভাবে ইনভলভ হইতে। সো ওই ধরনের গিল্ট আমি নিতে চাই না, যে কারণে আমি কাইন্ড অফ লোনলি লাইফ লিড করি। বাট যাই হোক, ব্যাপার হচ্ছে যে এইসব ব্যাপারে আমার কিছু গিল্ট আছে, এইসব ব্যাপারে আমার কিছু পাপ আছে বলে আমি মনে করি। তারপরে প্রশ্ন একজন বলেছেন যে ভারতের ত্রিপুরা ইসলাম ধর্মাবলম্বীদের মসজিদে উগ্রপন্থীরা হামলা করেছে, এটা নিয়ে অনেকেই বাংলাদেশি মুসলমান ভাইরা এর চর্চা বেশি করছে না, বা বলতেছেন যে কোনো সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশে নির্যাতিত মানুষের হয়ে কথা বলতে কেন যাবে। অ্যান্ড অন্যদিকে যেটা হচ্ছে যে ত্রিপুরার পুলিশ সরাসরি বলেছে ত্রিপুরা কোনো হামলা ঘটনা ঘটে নাই, এগুলো নিয়ে তথ্য লিঙ্ক দিয়েছেন, এবং বলেছেন যে যারা বাংলাদেশিরা নিজের দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে বাহিরের বা অনেক দূরের সঠিক বা ভুল তথ্য দিয়ে উদাহরণ দিচ্ছে, তাদের মনোভাব নিয়ে আমি কি মনে করি না করি এগুলো নিয়ে বলতে চাইছেন। অ্যান্ড এগুলো নিয়ে আমি খুব ক্লিয়ার স্টেটমেন্ট দিছি, তাদেরকে আমি অত্যন্ত নোংরা এবং জঘন্য ভাষায় গালাগালি করছি, যে কারণে আমার পেজ থেকে পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। ফেসবুকে ওরা রিপোর্ট করছে যে আমাদেরকে এরকম গালাগালি করছে দেখে। সো ব্যাপার হচ্ছে যে আশা করি যদি আপনি পোস্টটা দেখে থাকেন, তাহলে আপনি জানেন যে আমি তাদের ব্যাপারে কি মনোভাব রাখি। আমি তাদেরকে খান কি বলছিলাম পোস্টের মধ্যে, এই কারণে আমার পোস্ট ডাউন করে দেওয়া হয়েছিল। সো আই হোপ আপনি আপনার উত্তর পাইছেন। এর পরের প্রশ্নে যদি আমি চলে আসি, যে আমি আজকে একটা চিন্তা করে স্টেজে পৌঁছেছি বলে আপনি মনে করেন, যেখানে আমি একটা নিউট্রাল গ্রাউন্ডে নেমে একটা ঘটনা অ্যানালাইজ করতে চাই, এর পিছনে কি কি ফ্যাক্টর অবদান রাখছে, মানে আমার নিউট্রাল একটা সেলফ গঠন করছে কোন কোন ফ্যাক্টর। প্রথম কথা হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আমি বিস্তারিত লিখছি আমার থট প্রসেস নামের লেখাতে, আপনি চ্যানেলটা পড়তে পারেন, আমার ওয়েবসাইটে দেওয়া আছে, এটা কমপ্লিটলি ফ্রি, আপনার কাছ থেকে আমি টাকা চাইতেছি না। বাট আমি চাই যে থট প্রসেস মানে আমি ঠিক এক্স্যাক্টলি কীভাবে চিন্তা করি সেটা ওখানে বিস্তারিত বলা আছে। তবে প্রথম কথা হচ্ছে যে আমি সব কিছুকে কেন দিয়ে প্রশ্ন করি, মানে কেন এটা করবো। যদি কেউ এসে বলে ডান হাতে জিনিস ধরতে হবে, আমি বলবো কেন করবো। যদি আপনি উত্তর দিতে না পারেন, আমি ডান হাতে জিনিস ধরবো না। যদি কেউ এসে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি যদি বলি কেন করবো, আপনি যদি বলেন যে নামাজ মানে এটা উত্তর যদি আপনি আমাকে স্যাটিসফাই করতে না পারেন, আমি পড়বো না। সো এইভাবে আমি সব জায়গাতে নিউট্রাল যাওয়ার চেষ্টা করছি। এবং কারণ যখন আপনি জিজ্ঞাসা করবে কোনো কিছু, যখন কোনো ঘটনার সামনে আসবে, তখন আমি জিজ্ঞাসা করি কেন, এবং সেখানে আপনি অবশ্যই নিজের পিছনের যে বিলিফ, পিছনের যে প্রিডিটারমাইন্ড ধারণা, সেগুলোকে সরাই রেখে কথা বলতে হবে, চিন্তা করতে হবে, তাহলে পারবেন। এবং বিস্তারিত পড়ার জন্য থট প্রসেস পড়তে পারেন, খুবই ছোট একটা লেখা, কারণ আমি বইটা পুরোপুরি কমপ্লিট করি নাই, বাট ওই জিনিসটা এখনো আমার ওয়েবসাইটে আছে, ফ্রি পড়তে পারবেন। সো আপনি ওয়েবসাইটে চলে যেতে পারেন। এবং তারপরে আমি চলে আসছি পরের প্রশ্নের মধ্যে, যেখানে কেউ একজন বলেছেন যে আই লাভ ইউ, অ্যান্ড সরল মনে বলেছেন, গুরুত্বপূর্ণ কথা ছিল না, শুধু বোঝাতে চাইছেন যে আপনি আমাকে সমর্থন করেন, থ্যাংক ইউ ভেরি মাচ।
আর যতক্ষণ আমার অরিজিনাল লাইনে আছে ততক্ষণ আপনি আমাকে সমর্থন করবেন, অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি, কারণ এই ধরনের মেসেজ আমাকে খুবই ইন্সপায়ার করে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ওর মতন শক্ত একটা লোকের জন্য এত কিছু দরকার নাই, বাট না, এগুলো আমাকে খুবই ইন্সপায়ার করে। তারপর আপনি বলেছেন যে আমার বই পড়ে ভালো লেগেছে এবং লেখালেখি চালানোর খুশি হবেন। আপনি আমার অনেক জুনিয়র, আমার লেখাপড়ার অনেক সুযোগ আছে। সিরিয়াসলি না নিলেও চলবে বলেছেন, বাট অ্যাকচুয়ালি আমি আপনার কমপ্লিমেন্টস সিরিয়াসলি নিচ্ছি, যেখানে আপনি আমাকে সাপোর্ট দিয়েছেন। আমার কাছে আসলে এই সাপোর্টিং মেসেজগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আপনি যদিও বলছেন আই লাভ ইউ, আমি যদিও জানি যে আমি আপনাকে পাল্টা বলতে পারবো না যে আই লাভ ইউ টু, বাট ব্যাপার হচ্ছে যে এই জায়গাতে এসে এই ধরনের যে কোনো কমেন্ট, এই ধরনের যে কোনো সাপোর্ট আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। মানে অনেকে যে থাকে না যে এগুলো ইগনোর করার চেষ্টা করেন, অথবা তারা খুবই ভাব নেওয়ার চেষ্টা করেন যে ওয়েল সামওয়ান ইজ সেইং, বাট ব্যাপার হচ্ছে যে আমার কাছে ওগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ এক একজন, আমি আসলে লাইফে লাভের থেকে হেট অনেক বেশি পাইছি, প্রচুর বেশি পাইছি। যদি আপনি আমাকে কম বেশি চিনে থাকেন আপনি হয়তো জানবেন, না হলে আপনি যারা আমাকে অনলাইন অনেকদিন ধরে চিনে তারা খুব ইজিলি বলতে পারবেন। কিন্তু এনি কাইন্ড অফ লাভ আমি সেটার জন্য ক্রেভ করি অবশ্যই, কিন্তু আমি সেগুলোতে ইনভলভ হতে চাই না। বাট এটা আমাকে খুবই ভালো ফিল করায় যখন আমি জানি যে কেউ আমাকে হেট না করে লাভ করতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে মেসেজে আমি যাওয়ার চেষ্টা করব, যেখানে সম্ভবত আমি চিনি এমন কেউ বলেছেন যে প্লিজ কাম ব্যাক, ইটস হার্ড টু ব্রিথ। আর এইখানে আসলে আমি মনে করি যে এটাকে আমি শেষ প্রশ্ন হিসেবে নিব আজকের দিনের মতন। আরও কিছু প্রশ্ন বাকি আছে উত্তর দেওয়ার, বাট আমার মনে হয় যেটা কাইন্ড অফ আমাকে একটা সিরিয়াস জন্য নিয়ে যেতেছে। বাট দ্য থিং ইজ, আমি জানি যে তুমি কে, বাট দ্য থিং ইজ লাইফ ইজ ক্রুয়েল, যেমনটা আমি একটু আগে বলছিলাম। সেকেন্ডলি, তোমার কি মনে হয় যে আমি আজকে এখানে বসে আছি, তুমি হয়তো আমাকে কয়েকদিন কাছ থেকে দেখছো, বাট তোমার কি মনে হয় যে ঠিক কতগুলো রিজেকশন, কতগুলো হার্টব্রেক, কতগুলো গুড বাই আমাকে এইভাবে ভাঙছে? এগুলো আমি কখনো ডিসকাস করি নাই, ইভেন তোমার সাথে করি নাই। আই নাও, আমি হয়তো তুমি হয়তো জানো না যে এক্স্যাক্টলি কী কী আমার উপর দিয়ে গেছে গত কয়েক বছর ধরে, বাট কতগুলো মেন্টাল ট্রমা থেকে বা কতগুলো বাজে ডিপার্চার থেকে, হার্টব্রেক থেকে আমি আজকের জায়গাতে আসছি, সেটা হয়তো তুমি কিছুটা হলেও গেস করতে পারছো। অ্যান্ড ট্রাস্ট মি, নোবডি গিভস এ ফাক। যদি তারা তোমার পরিবার হয় ওর সামথিং, যদি তোমার খুবই ক্লোজ অ্যান্ড লয়াল গার্লফ্রেন্ড হয় বা বয়ফ্রেন্ড হয় অথবা ফ্রেন্ড হয়, এভরিওয়ান উইল বিট্রে ইউ ইভেনচুয়ালি। অ্যান্ড এটা আসলে কমপ্লিটলি সে জায়গা থেকে আমি এই ধরনের একটা মানসিকতা তো ফিরে আসছে, যেখানে আমি যা করতেছি আমার অ্যাকশনস সেগুলোর রেসপন্সিবিলিটি আমার, বাট অন্য যে কেউ যা করতেছে সেটা রেসপন্সিবিলিটি আমার না, এবং সেটার জন্য আমি নিজেকে গিল্ট হিসেবে ধরতে পারবো না। যদিও আমি জানি যে এটা আমার প্রিন্সিপাল, বাট স্টিল আমি ধরি নিজেকে গিল্ট হিসাবে। প্রথমে বলছি, যারা আমাকে হার্ট হয়েছে তাদের ব্যাপারে আমি গিল্ট ফিল করি। তোমার এই ইনবক্স, তোমার এই অ্যানোনিমাস মেসেজ আমাকে আবার গিল্ট ফিল করাবে, এবং আমি জানি যে আই ক্যান্ট ডু নাথিং অ্যাবাউট ইট, কিন্তু তারপরে এটা আমাকে গিল্ট ফিল করাবে। বাট আমি তোমার ভালোর জন্য বলতে চাই যে আমি আসলে আমি নিজেকে তোমার সাথে কম্পেয়ার করতে চাই না, বাট অনেক বাজে জায়গাতে এবং সিমিলার সিচুয়েশনে, হয়তো ওয়ার্স্ট সিচুয়েশন থেকে আমাকেও ঘুরে আসতে হয়েছে। কারণ আমি যে কয়টা জিনিস বাজি ধরছি, যে কয় ঘন্টা জীবন থেকে দিয়ে রাখছি, এবং যেভাবে লাইফের চাইতে বেশি প্রাধান্য দিয়ে কিছু কাজ করছি, সেগুলো তুমি আমার জন্য করো নাই, ট্রাস্ট মি। আমি অন্য কারোর জন্য, অন্য কোনো কাজের জন্য সেগুলো করছি, অ্যান্ড তারপর আমি ফেল করছি। বাট হিয়ার আই অ্যাম, আমি এখনও বসে আছি, আমি এখনও কাইন্ড অফ ড্রাঙ্ক, কিন্তু স্টিল আমি ক্যামেরার সামনে বসছি, কারণ আমি জানি যে আমাকে বাকিদের প্রশ্ন তো দিতে হবে। এটা জাস্ট আমার পক্ষ থেকে একটা এফোর্ট আমার লাইফকে স্বাভাবিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি বাকি 10 জনের মতো নর্মাল লাইফ পাবো না, যেটা তুমি হয়তো পাবা না, কিন্তু স্টিল আমি এখনও ফাইট ব্যাক করার চেষ্টা করতেছি, যাতে আমি একেবারে ভেসে না যাই অন্য কোনো দিকে। আমি এখনও চেষ্টা করতেছি যে যতটুকু শক্তি আমার আছে সেটাতে ফাইট করে যাওয়ার। অ্যান্ড ট্রাস্ট মি, আমি জানি যে তুমি, আমি তোমার জন্য হয়তো অনেক ইম্পর্টেন্ট কেউ, বাট তোমার সাথে আমি যতটুকু সময় কাটাচ্ছি, যতটুকু স্যাক্রিফাইস তুমি আমার জন্য করছো, তার চাইতে অনেক বেশি স্যাক্রিফাইস আমি করছি অন্যদের জন্য, অন্য কজের জন্য। অনেক বেশি সময় কাটাচ্ছি অন্যদের জন্য, অন্য কজের জন্য, বাট ইয়েট স্টিল আই ফেইলড ট্রিমেন্ডাসলি। এখন আমি এখানে বসে আছি, এখন আমি চেষ্টা করতেছি হাসি মুখে কথাবার্তা বলার, এখন আমি চেষ্টা করতেছি আমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রাখার, এখন আমি একটা গল্প বই লেখার চেষ্টা করতেছি, এখন আমি ফাইট করতেছি আমার গ্রেড ভালো তোলার জন্য।
ডাজন্ট মিন যে আমি ওগুলো ফিল করি না, আমি কিছু ফিল করি না। আই ফিল এভরি সিঙ্গেল থিং, আই কেয়ার টু মাচ, এটা হচ্ছে আমার প্রবলেম। বাট আই এম ফাইটিং ব্যাক। তোমাকে ফাইট ব্যাক করতে হবে, ওয়েদার আমি থাকি অথবা না থাকি, অ্যান্ড এটা ট্রু। এবং সবচেয়ে বড় কথা যে আমি বা তুমি বলে না, যারা এটা দেখতেছে অথবা যারা দেখতেছে না, প্রত্যেকটা মানুষের লাইফের মধ্যে অসংখ্য ফেলিওর, অসংখ্য হার্ট ব্রেকিং ফিলিংস আছে, এবং প্রত্যেকের কাছে তাদের নিজস্ব হার্ট ব্রেকিং ফিলিংস ইম্পর্ট্যান্ট। এদের মধ্যে তারাই কেবল টিকে থাকবে, বেঁচে থাকার মধ্যে বেঁচে থাকবে, যারা এর পরও এক পা করে আগাইছে, 1 ইঞ্চি করে আগাইছে। অ্যান্ড আমাদের সেটা করতে হবে, আমি সেটা করতেছি, আমি সবটা দিয়ে চাই যে তুমি সেটা করো। অ্যান্ড অবশ্যই আমি তোমার সাথে ভালো চাই, আমি চাই যে তুমি সব জায়গাতে ভালো করো। বেস্ট অফ লাক। কারণ আজকের মতো হয়তো আমি এখানে রাখবো, কারণ এমনিতে আমি কমপ্লিটলি সোবার না হয়ে আমার ভিডিও বানানো উচিত না, ফার্স্ট অফ অল সেটা আমি বানাচ্ছি। সেকেন্ড অফ অল লাস্ট প্রশ্নটা কাইন্ড অফ আমাকে পার্সোনাল অনেক নস্টালজিয়ার মধ্যে নিয়ে গেছে। মেবি নিয়ে যাইতো না যদি আমি কমপ্লিটলি সোবার থাকতাম, বাট অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে আমি আর সামনে টানতে পারবো এই সেশন। তাছাড়া 25 মিনিট হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমি পরের ভিডিওতে দিয়ে দিব। ধন্যবাদ, বিদায়, আপাতত। অ্যান্ড ইয়েস, হ্যাপি হ্যালোউইন।